আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে তারকেশ্বর মহাবিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতা আলোচনা করব। কবি ও নাট্যকার বের্টোল্ট ব্রেখটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি আমরা আজ আলোচনা করব। কবি বের্টোল্ট ব্রেখট এই কবিতাটি লিখেছিলেন জার্মান ভাষায়। তাঁর লেখা জার্মান ভাষায় কবিতাটির নাম ফ্রাগেন ইনিস লেজেন্ডেন আরবিটার্স। 1935 সালে কবিতাটি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে জার্মান কবি ও অনুবাদক মাইকেল হামবুর্গের এই কবিতাটির ইংরেজি অনুবাদ করেন। তিনি তার অনুদিত কবিতাটির নাম দেন কোশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। আর এই ইংরেজি কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস কবিতাটির বাংলা অনুবাদ করেন কবি ও অধ্যাপক শঙ্খ ঘোষ। তিনি তাঁর বহুল দেবতা বহুস্বর এই কাব্যগ্রন্থে এই কবিতাটি সংকলন করেন। আমরা মূল কবিতায় আলোচনায় যাওয়ার আগে কবি ও নাট্যকার বের্টোল্ট ব্রেখট সম্পর্কে দুই এক কথা জেনে নিই। বের্টোল্ট ব্রেখট আধুনিক নাটকের ইতিহাসে একটি পরিচিত নাম। শুধু নাটক নয়, কাব্য কবিতার জগতেও তিনি একটি বিশিষ্ট স্থানের অধিকারী। জার্মানির বাভারিয়ার আউসবুর্গে ব্রেখটের জন্ম হয় 1898 খ্রিস্টাব্দে। সচ্ছল পরিবারের সন্তান ব্রেখট প্রথম জীবনে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশুনো করেন, যদিও তার ঝোঁক ছিল সাহিত্যের দিকে। মাত্র 20 বছর বয়সে তিনি লিখেছিলেন মরা সৈনিকের ব্যালাড, যে কবিতায় তিনি দেখিয়েছিলেন শাসক কিভাবে সাধারণ সৈনিকের জীবনকে নিজের স্বার্থে ব্যবহার করে। স্বাভাবিকভাবেই স্বৈরাচারী শাসক শক্তি এই ধরনের প্রতিবাদী ব্যক্তিত্বকে সহ্য করবে না, এটাই স্বাভাবিক। আর সে কারণে বারবার দেশত্যাগ করতে হয়েছে ব্রেখটকে। তার কবিতার মধ্যে এসেছে অস্থির সময়ের প্রতিবিম্ব। তিনি তার কবিতায় হিটলারকে নির্মমভাবে বিদ্রূপ করেছেন। সামাজিক সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করতেন হিটলার। ব্রেখটের কবিতায় হিটলারকে পেন্টার বা রংমিস্ত্রি বলে অভিহিত করা হয়েছে। 1920 সালে ব্রেখট চৈনিক দর্শন দ্বারা আকৃষ্ট হন। নির্বাসিত অবস্থায় চীনের প্রাচীন সাহিত্য বা দর্শনের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তার কবিতায় বারবার উঠে এসেছে মানুষের কথা, জীবনের কথা বা ক্ষুধার কথা। বিশ্বযুদ্ধোত্তর অবক্ষয় মূল্যবোধহীন সমাজের চেহারাকে তিনি ভাষারূপ দিয়েছেন তার কবিতায়, তার নাটকে। কবিতার আপাত সরল বক্তব্যের অন্তরাল থেকে উঠে এসেছে ব্যঙ্গ, স্যাটায়ার বা আইরনি। অত্যাচার ও অত্যাচারিতকে তুলে এনেছেন তিনি তাঁর কবিতায় এবং সহজ সরল ভাষায় তিনি তা প্রকাশ করেছেন সর্বসমক্ষে। আমাদের পাঠ্য পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়ও কিভাবে একজন পড়তে জানা মজুর তার প্রশ্নের ডালি তথাকথিত উচ্চবিত্ত এবং শাসক সমাজের দিকে, ধনিক সমাজের দিকে ছুঁড়ে দিয়েছেন, সেই প্রশ্নের অবতারণা করেছেন তিনি এই কবিতায়।
কবিতাটির আলোচনার পূর্বে বা মূল কবিতায় যাওয়ার আগে আমরা পড়তে জানা মজুরের প্রশ্নগুলো কিভাবে এই কবিতার মধ্যে ধ্বনিত হয়েছে তা একবার শুনে নিই। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। বেরটোল্ড ব্রেক্ট। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ছকছকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তরণী ঠাসা মহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় পড়তে জানা এক মজুর ধনিক ও বণিক সভ্যতার প্রতি কয়েকটি প্রশ্ন তুলেছেন। তার সেই প্রশ্নের সংকলন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার মধ্যে ধ্বনিত হয়েছে। পড়তে জানা মজুরটি প্রশ্ন তুলেছেন ইতিহাসে বিভিন্ন কীর্তি, বিভিন্ন সৌধ, রাজ্যজয়ী রাজার নাম এবং তাদের গৌরব উল্লিখিত থাকে। রাজা বা সম্রাটদের কীর্তির কথা ইতিহাসে বর্ণিত হয়, কিন্তু ইতিহাসের যারা প্রকৃত রূপকার, যারা সভ্যতার প্রকৃত নির্মাতা, তারাই রয়ে যায় চিরদিন অন্ধকারে, তারাই রয়ে যায় ইতিহাসে ব্রাত্য, তারাই রয়ে যায় ইতিহাসে অপ্রাসঙ্গিক। এবং ইতিহাসে যে স্মারক চিহ্নগুলি নিয়ে আমরা গর্ব করি, সেই সভ্যতা চিহ্নগুলি যে কোনো রাজার নির্মিত নয়, ইতিহাস সে কথা বলে না। সেই স্মারক চিহ্নগুলি যে শ্রমিকদের তৈরি, শ্রমিকরাই যে সভ্যতাকে গড়ে তোলে নতুন নতুন রূপে, ধ্বংসস্তূপের উপরে নতুন সভ্যতাকে তারা যে প্রাণ সঞ্চার করে, ইতিহাসের পাতায় তার কোনো উল্লেখ থাকে না। এই কবিতার শুরু হয়েছে ঠিক এভাবেই। পড়তে জানা এক মজুর প্রশ্ন করছেন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? থিপস হল প্রাচীন গ্রিসের এক অন্যতম নগর রাষ্ট্র। গ্রিক পুরাণ থেকে জানা যায় স্ফিংস ছিল এই নগরীর রক্ষক এবং এই নগরীর নির্মাতা ছিলেন ক্যাডমাস। তিনি ছিলেন এই নগরীর প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা, এবং প্রথম গ্রিক বীর ও নায়ক ছিলেন ক্যাডমাস। কথিত আছে থিপস নগরীতে প্রবেশ করতে হলে আগন্তুককে 7টি তোরণ পেরিয়ে ঢুকতে হতো এবং প্রতি তোরণে
ধাঁধার জটিল সমস্যার মুখোমুখি হতে হতো। সোফোক্লেসের নাটকেও এই নগরীর উল্লেখ আছে। অর্থাৎ থিবস নগরীর 7 দরজাওয়ালা যে রূপ, থিবস নগরীর 7 দরজা, থিবস নগরীর যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধির জন্য রাজার নাম করা হয়, প্রতিষ্ঠাতা হিসাবে ক্যাডামাসের নাম করা হয়। কিন্তু এই থিবস নগরীকে একটা উন্নত নগরীতে পরিণত করার জন্য রাজারা কি কখনো পাথর ঘাড়ে করে আনতো? তারা কি পরিশ্রমসাধ্য কাজ করত? তা নয়। আসলে থিবস নগরীকে গড়ে তুলেছিল শ্রমিকরা তাদের পরিশ্রমের দ্বারা। তারা তাদের ঘাম ঝরিয়ে থিবস নগরীকে সমৃদ্ধির চূড়ায় পৌঁছে দিয়েছিল। কিন্তু ইতিহাসে সেই শ্রমিকরা চির অবহেলিত থেকে যায়, সেই শ্রমিকরাই থেকে যায় ব্রাত্য, সেই শ্রমিকরাই থেকে যায় অপ্রাসঙ্গিক। তারপরেই বলছেন, মজুরটি প্রশ্ন করছেন, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? অর্থাৎ ব্যাবিলন ছিল মেসোপটেমিয়ার একটি শহর। আজকের ইরাকের বাগদাদ থেকে 85 কিলোমিটার দক্ষিণে ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ছিল ব্যাবিলন। হামুরাবি গড়ে তুলেছিলেন এই নগর। পরবর্তীতে কখনো গ্রিক বীর আলেকজান্ডার, কখনো পারস্য সম্রাট সাইরাস, এরা বারবার ব্যাবিলনকে আক্রমণ করেছেন এবং ধ্বংস করেছেন। এছাড়া হিট্টাইট, অ্যাসিরীয়, ক্যাসাইট এবং ক্যালাডিয়ানের মতো একাধিক জাতি ব্যাবিলনকে আক্রমণ করেছে ও ধ্বংস করেছে। কিন্তু এই ধ্বংসপ্রাপ্ত নগরটিকে বারবার গড়ে তোলা হয়েছে। কখনো নানোপোলাস ও কখনো দ্বিতীয় নেবুকাডনেজার এই নগরটিকে আবার গড়ে তুলেছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, ব্যাবিলনের শূন্য উদ্যান পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম। দ্বিতীয় নেবুকাডনেজার তাঁর আমলে এই শূন্য উদ্যানটি তৈরি হয়েছিল। এই যে ব্যাবিলন এতবার ধ্বংস হয়েছে, প্রতিবারই সেই ধ্বংসপ্রাপ্ত ব্যাবিলনকে গড়ে তুলেছে শ্রমিকরা, মজুররা, সাধারণ মানুষ। কিন্তু ইতিহাস ব্যাবিলনের গৌরবগাথা বলতে গিয়ে তারা কখনো নেবুকাডনেজারের কথা বলেন, কখনো নানোপোলাসের কথা বলেন, কিন্তু শ্রমজীবী মানুষ ইতিহাসে স্থান পায় না। তারা ইতিহাসে থাকে চিরলাঞ্ছিত, বঞ্চিত এবং অপ্রাসঙ্গিক। শ্রমজীবী মানুষ ব্যাবিলনের গৌরবগাথায় ব্রাত্য থেকে যায় চিরদিন। এই কবিতায় পড়তে জানা মজুরটি সেই কথাই ব্যক্ত করেছেন। পড়তে জানা মজুরটি এবার প্রশ্ন করছেন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? এই লিমা হলো দক্ষিণ আমেরিকার পেরু দেশের রাজধানী ও উল্লেখযোগ্য শিল্পনগর। 1533 সালে স্পেনীয় বিজেতা ফ্রান্সিসকো পিজারো লিমা নগরটির প্রতিষ্ঠা করেন। এই লিমা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরু শহর। সেই শহরের সুরক্ষায় কত যত্ন, প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে কতবার এই লিমাতে, তবু তার সুরক্ষার জন্য বারবারই হাত বাড়িয়ে দিয়েছিল শ্রমিকরাই। কিন্তু তাদের দুঃখ দুর্দশা, তাদের বাসস্থানের কথা, তাদের খবর কেউ কোনোদিন রাখেনি। তাদের কঠিন শ্রমের কাজ শেষ হলে তাদেরকে দুঃখ দুর্দশার মধ্যে আবার চলে যেতে হয়েছে। এবং
এই লিমা শহর বিশেষ করে সোনার জন্য বিখ্যাত। এই সোনার শহর যারা গড়ে তুলেছিল সেই শ্রমজীবী মানুষ ইতিহাসে থাকে চির উপেক্ষিত। এরপর শ্রমজীবী মজুরটি পড়তে জানা মজুরটি প্রশ্ন করছেন, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? আমরা এবার চীনের প্রাচীর সম্পর্কে একটু জেনে নিই। সম্রাট সি হুয়াংতি চীনের উত্তর দিক থেকে আসা বর্বরদের ঠেকানোর জন্য প্রায় ১৫০০ মাইল লম্বা একটি প্রাচীরের পরিকল্পনা করেন। অসংখ্য শ্রমিক পাথর ও মাটি দিয়ে ২০ বছর ধরে চীনের এই মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন। এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। এই প্রাচীরের উচ্চতা ৫ থেকে ৮ মিটার অর্থাৎ ২৪ ফুট। এর উপর দিয়ে ৬ জন অশ্বারোহী পাশাপাশি তারা হেঁটে যেতে পারে, এমনই ছিল প্রাচীরটি চওড়া। এই প্রাচীরটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে আর শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। সি হুয়াংতির পর ছিন, হান, মুই বংশের বিভিন্ন সম্রাট প্রাচীরের নানা অংশ নির্মাণ করেছেন। কিন্তু সম্রাটরা, এই রাজারা, তাঁরাই কি ছিল এই প্রাচীরের প্রকৃত নির্মাতা? তা নয়। এই প্রাচীর নির্মাণ করেছিল বহু রাজমিস্ত্রি, বহু শ্রমিক। তাদের পরিশ্রম, তাদের ঘাম রক্ত মিশে আছে এই প্রাচীর নির্মাণের ক্ষেত্রে। তবু ইতিহাসে এই রাজমিস্ত্রিরা চির উপেক্ষিত থেকে যায়। যেদিন চীনের প্রাচীর রচনা বা তৈরি শেষ হয়েছিল সেই সন্ধ্যায় এই প্রাচীর নির্মাণকারী রাজমিস্ত্রিরা কোথায় স্থান পেয়েছিল, তারা কোথায় গিয়েছিল, ইতিহাস সে খবর কোনোদিন দেয় না। ইতিহাস তাদের কথা বলে না। ইতিহাস তাদের চূড়ান্ত আত্মত্যাগের কাহিনীও তুলে ধরে না। ইতিহাস তাদের কান্না, তাদের রক্ত আর ঘামের পরিচয় দেয় না। ইতিহাসে তারা থেকে যায় ব্রাত্য, ইতিহাসে তারা থেকে যায় অপ্রাসঙ্গিক। পড়তে জানা মজুরটি এবার প্রশ্ন করছেন, জয়তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? এই আলোচনার পূর্বে আমরা রোম সম্পর্কে একটু জেনে নিই। রোম আধুনিক ইতালির রাজধানী ও দীর্ঘকাল রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। কবি ভার্জিলের ইনিড মহাকাব্যে রোম নগরীর উৎপত্তি নিয়ে উপকথা আছে। সেই উপকথা অনুযায়ী রোমুলাস ও রোমাস রোম নগরীর প্রতিষ্ঠা করেন। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত রোমকে কেন্দ্র করে পৃথিবীর প্রথম নগর সভ্যতার বিকাশ ঘটে। রোম দীর্ঘকাল গোটা ইউরোপ শাসন করেছে। তারপর অর্ধেক পৃথিবী বিভিন্ন বিজয়ের স্মৃতিচিহ্ন হিসাবে রোমে অজস্র স্থাপত্য তৈরি হয়েছে অনেক জয়তোরণ। যদিও এই বিজয়ের মূল কারিগর যারা, সেই সৈনিকদের কথা ইতিহাস উল্লেখ করে না। রোমের স্থাপত্য নির্মাণকারী শ্রমিকদের কথা, শিল্পীদের কথা। সেখানে উল্লিখিত হয় জুলিয়াস সিজারের কথা, তার মহান কীর্তির কথা, তার রণকুশলতার কথা। কিন্তু সাধারণ মানুষ রোমের ইতিহাস থেকে বঞ্চিত রয়ে যায়, তারা ব্রাত্য রয়ে যায়, তারা অপ্রাসঙ্গিক থেকে যায়। এবার মজুরটি প্রশ্ন করছেন, এত যে শুনি বাইজান্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত? অর্থাৎ বাইজান্টিয়াম হল তুরস্কের অন্যতম প্রধান শহর।
প্রাচীন নাম কনস্ট্যান্টিনোপল, সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতিতে বাইজেন্টিয়াম ছিল যথেষ্ট উন্নত। বাণিজ্যিক মহানগরী রূপে স্বীকৃতি ছিল বাইজেন্টিয়ামের। বাইজেন্টিয়াম থেকেই এশিয়ার বাণিজ্যের সঙ্গে ইউরোপের বাণিজ্যের সংযুক্তি ঘটত। এই কবিতায় কথক শিক্ষিত মজুরটি জানতে চেয়েছে এই বিখ্যাত নগরীটিকে গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিকদের যে ভূমিকা তা নিয়ে ইতিহাস নীরব কেন। বাইজেন্টিয়াম একটা সমৃদ্ধ নগর হলেও সেখানে কি সবাই কি প্রাসাদেই থাকতো? অর্থাৎ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সকলেই কি খুব সুখের মধ্যে থাকতো? তা কিন্তু নয়। শ্রমজীবী মানুষ কখনো প্রাসাদে ঠাঁই পেত না। প্রাসাদ নির্মাণকারী শ্রমিক এবং মজুরদের কথা ইতিহাস কোনোভাবে উল্লেখ করে না। তারা রয়ে যায় ইতিহাসের আলোচনার বৃত্তের বাইরে। পড়তে জানা মজুরটি এবার প্রশ্ন করেছেন, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। আমরা আটলান্টিস সম্পর্কে এবার একটু জেনে নিই। পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস হলো সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। খ্রিস্টপূর্ব 360 অব্দে প্লেটো তাঁর টাইমাউস অ্যান্ড ক্রিটিয়াস বইয়ে প্রথম আটলান্টিসের কথা উল্লেখ করেছিলেন। প্লেটোর মতে প্রায় 9000 বছর আগে এই দ্বীপটি হারকিউলিস পিলারের পাদদেশে অবস্থিত ছিল। গ্রিনল্যান্ডের কাছাকাছি থাকা এই দ্বীপটি সামুদ্রিক সুনামিতে ধ্বংস হয়ে যায়। এই দ্বীপটি নৌবাহিনীতে ছিল শক্তিশালী। স্থাপত্য নির্মাণ ক্ষেত্রেও আটলান্টিসের যারা অধিবাসী তারা অত্যন্ত নিপুণ ছিল। কিন্তু সেই আটলান্টিস দ্বীপ সামুদ্রিক সুনামিতে একসময় সমুদ্রতলে তলিয়ে যায়। এই কবিতার কথক অর্থাৎ শিক্ষিত মজুরটির বক্তব্য হল, সুনামির জলোচ্ছ্বাসে ডুবে যাওয়ার সময় আটলান্টিস দ্বীপের নির্মাতা যে কৃতদাস, তাদের জন্য কি কেউ চিৎকার করেছিল? অর্থাৎ আটলান্টিস দ্বীপের কথা বলা হয়, কিন্তু আটলান্টিস দ্বীপের নির্মাতা যারা, সেই মজুররা, সেই শ্রমিকরা ইতিহাসে অবহেলিত থাকে। ইতিহাসে তাদের কথা অনুচ্চারিত থাকে। ইতিহাস তাদেরকে প্রচারের পাদপ্রদীপে নিয়ে আসেনি কখনো। তারপরে মজুরটি প্রশ্ন করছেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? অর্থাৎ গ্রিস দেশের নগর রাষ্ট্র ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। প্রখ্যাত এই গ্রিক বীর ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। দিগ্বিজয়ী সম্রাট রূপে পৃথিবী জয়ের সংকল্প নিয়ে 20 বছর বয়সে রাজা হবার পর প্রথমে সারা গ্রিসে তিনি আধিপত্য বিস্তার করেন। তারপর একে একে মিশর, পারস্য জয় করে ভারতবর্ষ অভিযান করেন আনুমানিক 327 খ্রিস্টপূর্বাব্দে। উত্তর ভারতের সমস্ত রাজ্যকে অবলীলায় পরাস্ত করার পর তিনি রাজা পুরুর কাছে প্রথম বাধা পান। সেই যুদ্ধে পুরু পরাস্ত হলেও পুরুর শৌর্যবীর্যে আলেকজান্ডার মুগ্ধ হন। এরপর আলেকজান্ডার সমগ্র ভারত জয়ের স্বপ্ন ত্যাগ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফেরার পথে ব্যাবিলনে তার মৃত্যু হয়। অর্থাৎ তরুণ আলেকজান্ডার যে দিগ্বিজয়ের স্বপ্ন নিয়ে একে একে মিশর, পারস্য ও ভারতের বহুলাংশ জয় করেছিল, তিনি কি একলাই জয় করেছিলেন? তার একার পরাক্রমে এই দেশগুলো কি
তার আয়ত্ত হয়েছিল তা নয়। সৈন্য এবং সাধারণ যে সমস্ত মানুষ তাকে সহায়তা করেছিল তাদের কথা ইতিহাস কখনো উল্লেখ করে না। অর্থাৎ শ্রমিকরা চিরদিন ইতিহাসে অবহেলিত থাকে। আলেকজান্ডারের বিজয়ের পথে যারা তার সঙ্গী ছিল, সেই সাধারণ সৈনিক, সেই সাধারণ মজুর, তারা রয়ে যায় ইতিহাসে অন্ধকারে লোকচক্ষুর অন্তরালে। এরপরে পড়তে জানা মজুরটি বলছেন, গলদের নিপাত করেছিল সিজার, নিদের একটা রাঁধুনি তো ছিল। গল হচ্ছে প্রাচীন ফ্রান্সকে বলা হতো গল দেশ এবং ফরাসিদের বলা হতো গল। জুলিয়াস সিজার সমগ্র গল অঞ্চলটি দখলের জন্য অভিযান শুরু করেন 58 খ্রিস্টপূর্বাব্দে। 51 খ্রিস্টপূর্বাব্দে সমগ্র গল রোমানদের অধীনে আসে। জুলিয়াস সিজার আনুমানিক 100 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ রোমান সেনাপতি রূপে প্রতিষ্ঠা লাভ করেন। জলদস্যুদের শক্ত হাতে তিনি দমন করেছিলেন। ভিনি ভিসি ভিডি উচ্চারণকারী সিজার গল দেশ যেমন জয় করেছিলেন, তেমনি জার্মানি, ব্রিটেনকে নিজের দখলেও তিনি এনেছিলেন। গল উপজাতিদের পরাজিত করে তিনি রোমের সীমানা উত্তর আটলান্টিক মহাসাগরের তীর, অর্থাৎ বর্তমানে যেটি ইংলিশ চ্যানেল নামে পরিচিত, সেই পর্যন্ত বিস্তৃত করেন। যদিও এই বিপুল বিজয় তিনি একা করেননি। এই কবিতার কথক অর্থাৎ পড়তে জানা মজুরটি কৌতুক করে জানতে চেয়েছে, দেশে দেশে যাওয়ার সময় আর কেউ সিজারের সঙ্গে থাক বা না থাক, অন্তত একটা রাঁধুনি তো ছিল, যারা রান্না করে সিজার এবং তার সৈন্যবাহিনীদের খাওয়াতো। ইতিহাস না বলে সিজারের সঙ্গে থাকা সৈন্যদের কথা, না বলে কৃতদাসদের আত্মত্যাগের কথা, না বলে সাধারণ মজুরের কথা। তারপরে পড়তে জানা মজুরটি প্রশ্ন করছেন, বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। এবার আমাদের আলোচনা করতে হবে আর্মাডা এবং ফিলিপ সম্পর্কে একটু জেনে নিতে হবে। স্প্যানিশ আর্মাডা হলো স্পেনের রাজকীয় নৌবাহিনীর জাহাজ বহর, অর্থাৎ নৌবহর বলা যেতে পারে একে। একে বলা হতো সবচেয়ে বড় ও সৌভাগ্যের নৌজাহাজ বহর। এই বহরে 130টি জাহাজ থাকতো একসঙ্গে। এই বহরে স্পেন ছাড়াও পর্তুগালের সমর জাহাজও থাকত। ইংল্যান্ডের উন্নত রণকৌশলে এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে 1588 সালে অ্যাংলো স্প্যানিশ যুদ্ধে নেদারল্যান্ডস উপকূলের কাছে স্পেনের এই রণতরী সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। কথিত আছে, এই আর্মাডা ধ্বংস হয়ে যাওয়ার খবর শুনে রাজা ফিলিপ মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। এই কবিতার কথক অর্থাৎ পড়তে জানা মজুরটি বিদ্রূপ করেছেন যে ফিলিপের পাঠানো এই সৈন্যদল প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, ফলে অনাথ হয়ে যায় বহু শিশু, বিধবা হয়ে যায় নারীরা, স্পেনবাসীর অহংকার ধূলিসাৎ হয়ে যায়। আর্মাডা বহরের জাহাজগুলির নির্মাতারা কি সেদিন কষ্ট পায়নি? ইতিহাস সে বিষয়ে নীরব। ইতিহাস ফিলিপের কথা বলে, ইতিহাস ফিলিপের কান্নার কথা বলে, দুঃখের কথা বলে, তার বিমর্ষ হয়ে যাওয়ার কথা বলে। কিন্তু এই আর্মাডার জন্যে যে স্পেনবাসীর গর্ব অহংকার ছিল, সে স্পেনবাসীর কথা কখনো ইতিহাস উল্লেখ করে না। এই আর্মাডা নির্মাণকারী শ্রমিকদের কথা কখনো উল্লেখ করে না। আর্মাডার যুদ্ধজাহাজে সেদিন যারা প্রাণ দিয়েছিল, সেই সাধারণ সৈনিকদের এবং তাদের পরিবারের কথা ইতিহাসে উল্লিখিত থাকে না।
এভাবেই ইতিহাস চিরদিন শ্রমজীবী মানুষ যারা, সাধারণ মানুষ যারা, তাদের প্রতি বঞ্চনা করেছে, তাদেরকে অন্ধকারে রেখেছে, তাদেরকে ব্রাত্য করে রেখেছে। এভাবেই পড়তে জানা শিক্ষিত মজুরটি এবার প্রশ্ন করেছেন, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? অর্থাৎ ফিলিপ কি একলাই যুদ্ধে জয়লাভ করেছিল? নিশ্চিত নয়। সেই প্রসঙ্গে আলোচনার আগে আমরা দ্বিতীয় ফ্রেডারিক সম্পর্কে একটু জেনে নিই এবং সপ্তবর্ষের যুদ্ধ সম্পর্কে একটু জেনে নিই। দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন জার্মানির প্রাশিয়ার রাজা। তিনি সামরিক জয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি করে পরিচিত হয়ে আছেন। তার যুদ্ধ কৌশল এত বুদ্ধিদীপ্ত ছিল যে যার দ্বারা তিনি টানা 7 বছর যুদ্ধ করে জয়লাভ করেছিলেন। ইতিহাসে 1757 থেকে 1763 এই 7 বছর ধরে ইউরোপ জুড়ে যে যুদ্ধ হয় তা সপ্তবর্ষের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এক পক্ষে ছিল ফ্রান্স, অস্ট্রিয়া ও তাদের মিত্রবর্গ, আর অন্য পক্ষে ছিল ব্রিটেন, প্রাশিয়া ও তাদের মিত্রবর্গ। ফ্রেডারিক ব্রিটেনের পক্ষে যোগদান করেন এবং ফ্রেডারিকের জয়লাভ দিয়ে শুরু হয়েছিল এই যুদ্ধ। তাকে বলা হতো বিজয়ী ফ্রেডারিক। এই বিজয়ী ফ্রেডারিক একা যুদ্ধ জয় করেনি। তাহলে ইতিহাস শুধু ফ্রেডারিকের কথা বলে কেন? ইতিহাস কেন ফ্রেডারিকের জয়গৌরবে মুখরিত হয়ে ওঠে? এই প্রশ্ন তুলেছেন পড়তে জানা মজুরটি। এভাবে একের পর এক প্রশ্ন নিয়ে মজুরটি ধনিক সমাজের কাছে, উচ্চবিত্ত সমাজের কাছে, ইতিহাস নির্মাতাদের কাছে এসেছেন এবং তারপরে তিনি বলছেন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কে? অর্থাৎ ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন রাজন্যবর্গের জয়ের কথা উল্লিখিত হয়, তাদের কীর্তির কথা উল্লিখিত হয়, তাদের গৌরবের কথা উল্লিখিত হয়। ইতিহাসের পাতায় রাজাদের রাজ্য জয়ের কথা থাকলেও শ্রমিকদের কথা থাকে না। এখানে তাই শ্রমিকটি প্রশ্ন করেছেন যে শ্রমিকরা সব কিছু করা সত্ত্বেও রাজাদের জয়োৎসবের নেপথ্য কারিগর তারা, অথচ ইতিহাস তাদের করে রাখে বঞ্চিত। ইতিহাস তাদের করে প্রতি মুহূর্তে অবহেলা। ইতিহাসে থাকে তারা ব্রাত্য, ইতিহাসে থাকে তারা অপ্রাসঙ্গিক। তারপরে মজুরটি প্রশ্ন করছেন, 10 বছরে একজন মহামানব খরচ মেটাতো কে? অর্থাৎ একদিকে জয়োৎসবের পর যেমন জয়োৎসবের নিমিত্ত যে ভোজ, সেই ভোজ যখন দেওয়া হতো, সেই ভোজ তৈরি করত সাধারণ রাঁধুনি এবং ভোজ আসতো যাদের টাকায়। ইতিহাস তাদের সম্পর্কে যেমন নীরব থাকে, ঠিক তেমনি ইতিহাসে একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কথা উল্লেখ থাকে, অর্থাৎ মহামানবদের কথা থাকে। খ্যাতিমান রাজাদের কথা। কাদের টাকায় এই খ্যাতিমানরা তাদের কৃতিত্ব বা তাদের যশ চতুর্দিকে ছড়িয়ে দিতে সক্ষম হতো, ইতিহাস তাদের কথা বলে না। বরং এই সমস্ত সাধারণ মানুষ যে অসাধারণ হয়ে ওঠে, সাধারণ মানুষের টাকায়, সাধারণ মানুষের খরচে, সাধারণ মানুষের দেওয়া করের টাকায়, এটা কখনো ইতিহাস উল্লেখ করে না। পড়তে জানা মজুরটি এবার প্রশ্ন করেছেন, কত সব খবর, কত সব প্রশ্ন। আমাদের মনে হতে পারে
কোন খবরের কথা তিনি বলছেন, কোন প্রশ্নের কথা তিনি বলছেন। এসো এবার আমরা সেটা জেনে নিই। আমরা জানি ইতিহাসের পাতায় পাতায় রাজাদের সাম্রাজ্য জয়ের কাহিনী উল্লেখিত থাকে সাম্রাজ্য ভাঙার কথা। রাজা রানীদের নিয়েই নানা খবর ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকে। এখানে সেই খবরগুলির কথাই বলতে চেয়েছেন পড়তে জানা মজুরটি। আর প্রশ্ন বলতে বা কত সব প্রশ্ন বলতে তিনি উল্লেখ করেছেন যে ইতিহাসের পাতায় পাতায় রাজাদের নাম উজ্জ্বল হয়ে রয়েছে, সে প্রাসাদ নির্মাণেই হোক বা সাম্রাজ্য বিজয়। রাজারা তো কখনো একা কোনো কাজ করেনি, কিংবা কোনো স্থাপত্য কীর্তি, কোনো ভাস্কর্য, কোনো গৌরবজনক কীর্তি, সেটা তো রাজাদের একার দ্বারা কখনো সমৃদ্ধ হয়নি। তাহলে এর নেপথ্যে রয়েছে শ্রমিকদের পরিশ্রম, এর নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের আত্মত্যাগের কাহিনী, এর নেপথ্যে রয়েছে শ্রমজীবী মানুষের কান্না, রয়েছে তাদের রক্ত আর ঘামে ভেজা পরিশ্রমের কথা। কিন্তু ইতিহাস শ্রমিকদের, মজুরদের সেই আত্মত্যাগের কাহিনী কখনো উল্লেখ করে না। ইতিহাসে থেকে যায় তারা চিরব্রাত্য, চির অপ্রাসঙ্গিক। এই খবর এবং এই প্রশ্নের কথা পড়তে জানা মজুরটি উল্লেখ করেছেন। শ্রমজীবী মানুষ তারাই সভ্যতার রূপকার, তারাই প্রকৃতপক্ষে দেশের নির্মাতা। শ্রমজীবী মানুষই চিরকাল সভ্যতার দাঁড় ধরে থাকে, দেশকে, সভ্যতাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যায়। তারাই বীজ বনে মাঠে মাঠে তারাই পাকা ধান কাটে। আবার যখন রাজছত্র ভেঙে পড়ে, যখন রণডঙ্কা নিশ্চুপ হয়ে যায়, যখন জয়স্তম্ভ মূঢ়সম অর্থহীন হয়ে যায়, যখন রক্তমাখা অস্ত্র হাতে রক্ত আঁখির অধীশ্বর রাজারা শিশুপাঠ্য কাহিনীতে মুখ ঢেকে থাকে, তখন শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারাই সেই ভগ্ন সভ্যতাকে নতুন করে গড়ে তোলার কাজে নিজেদের সঁপে দেয়। তারা অঙ্গবঙ্গ, কলিঙ্গ, সমুদ্র, নদীর ঘাটে ঘাটে কাজ করে। তারা পাঞ্জাব, বোম্বাই, গুজরাটে কাজ করে। এই শ্রমজীবী মানুষ শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে তারা তাদের শ্রম দিয়ে সভ্যতাকে নির্মাণ করে, দেশকে পুনরায় গড়ে তোলে, দেশকে পৃথিবীর মানুষের চোখে উজ্জ্বল করে তোলে। তাদেরই গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর, দুঃখ সুখ দিবস রজনী, তাঁরাই জীবনের মহামন্ত্র ধ্বনি উচ্চারণ করে চলে। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে এই শ্রমজীবী মানুষরাই কাজ করে, তারাই নতুন করে সভ্যতাকে, দেশকে গড়ে তোলে। কিন্তু ইতিহাস তাদের সম্পর্কে নির্দয়, ইতিহাস তাদের সম্পর্কে নিশ্চুপ থাকে। ইতিহাসে এই মানুষগুলি থাকে ব্রাত্য, এই মানুষগুলি থাকে অপ্রাসঙ্গিক। এখানে পড়তে জানা এমন এক মজুর সেই শ্রমজীবী মানুষের হয়ে এই প্রশ্নগুলি তুলেছেন। ইতিহাসের বঞ্চনার কথা সর্বসমক্ষে তুলে ধরেছেন তিনি, এবং ইতিহাস যে প্রকৃত বা সত্য সব কিছুকে প্রকাশ করে এমন নয়, ইতিহাস আংশিক সত্যকে তুলে ধরে। ইতিহাস প্রকৃত সত্যকে কখনো তুলে ধরে না। ইতিহাসে এক শ্রেণীর মানুষ থেকে যায় চির অবহেলিত, চির বঞ্চিত, এবং চিরদিন তারা ইতিহাসে থাকে ব্রাত্য, ইতিহাসে থাকে তারা অপ্রাসঙ্গিক। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে
কি কি প্রশ্ন হতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আমি এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। এই কবিতা থেকে প্রশ্ন আসতে পারে যে থিপস কি, বা কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থিপস। এই লাইনটা তুলে সাত দরজাওয়ালা থিপস সম্পর্কে এই কবিতায় কথক কি মন্তব্য করেছে তা আলোচনা করো। 1 নম্বর। 2, ব্যাবিলন কি, এই কবিতায় ব্যাবিলনের প্রসঙ্গে যা বলা হয়েছে তা আলোচনা করো। কিংবা লিমা কি, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অবলম্বনে লিমাকে সোনা ঝকঝকে বলার কারণ উল্লেখ করো। কিংবা পরবর্তী প্রশ্ন হতে পারে চীনের প্রাচীর কি, তোমার পাঠ্য কবিতায় চীনের প্রাচীর প্রসঙ্গে যা বলা হয়েছে তা আলোচনা করো। প্রশ্ন হতে পারে রোমকে মোহনীয় বলার কারণ কি, আলোচনা করো। কিংবা নিদেন একটা রাঁধুনি তো ছিল, কোন প্রসঙ্গে এই উক্তি, সিজার কাদের নিপাত করেন তা আলোচনা করো। কিংবা প্রশ্ন আসতে পারে আটলান্টিস কি, আটলান্টিসকে উপকথায় আটলান্টিসকে বা আটলান্টিস প্রসঙ্গে কৃতদাসদের কথা বলা হয়েছে কেন তা লেখো। বা প্রশ্ন হতে পারে আলেকজান্ডারকে তোমার পাঠ্য কবিতা অবলম্বনে বা তোমার পাঠ্য কবিতার প্রসঙ্গে আলেকজান্ডারের সম্পর্কে যা জানো লেখো। বা প্রশ্ন হতে পারে আর্মাডা কি, এই প্রসঙ্গে ফিলিপের পরিচয় দাও। বা প্রশ্ন আসতে পারে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তা আলোচনা করো। বা এমনও হতে পারে যে কত সব খবর কত সব প্রশ্ন, কোন খবরের কথা বলা হয়েছে, কোন প্রশ্নের কথা বলা হয়েছে তা আলোচনা করো। এরকমভাবে একাধিক প্রশ্ন এই কবিতা থেকে হতে পারে। তোমরা এই আলোচনা থেকে প্রশ্নগুলোর উত্তর তৈরি করার চেষ্টা করো। আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিনে তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।